হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে যারা এই চ্যানেলের ডায়মন্ড মেম্বারশিপ নিয়েছো তাদের জন্য একটা ভিডিও আমি বানিয়ে দেবো সিনেকডকি এবং মিটোনমির ওপরে। তো সেই ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা। সিনেকডকি এবং মিটোনিমি, এই যে দুটো ফিগার অফ স্পিচ রয়েছে, খুব কাছাকাছি এই ফিগার অফ স্পিচ দুটো। তো এদের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে সেগুলো আমরা জানবো এবং এই দুটো ফিগার অফ স্পিচকে ডিটেলসে জানবো। এটা কিন্তু তোমাদের এসএলএসটির জন্য খুবই ইম্পর্টেন্ট দুটো ফিগার অফ স্পিচ হতে চলেছে। এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে যদি ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন দেয়। তো সেই কারণে অবশ্যই খুব ভালোভাবে শিখে রাখতে হবে এবং আমাদের যে কবিতাগুলো রয়েছে সিলেবাসে তার মধ্যে প্রচুর মাত্রায় এই সিনেকডকি এবং মিটোনমির এক্সাম্পল তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করে দিই আমরা ভিডিওটি। তো একটা খাতা পেন নিয়ে অবশ্যই রেডি থাকবে, নোট করে নেবে এগুলো। দেখো, এই সিনেকডকি বলো আর মিটোনিমিই বলো, এই দুটো ফিগার অফ স্পিচ দিয়ে আসলে কি বোঝানো হয়। যখন কোনো আমরা একটি ব্যক্তি, বস্তু বা কোনো একটা বিষয়কে বোঝাতে চাইছি, কিন্তু সরাসরি সেই ব্যক্তি, বস্তু বা বিষয়ের নাম না নিয়ে আমরা অন্য কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের মাধ্যমে তাদের ঘরে বোঝানোর চেষ্টা করছি, সেটাকেই বলা হচ্ছে মিটোনিমি অথবা সিনেকডকি। দুটো আলাদা যদিও, কিন্তু দুটোতেই এই একই টেকনিক ব্যবহার করা হয়। ডাইরেক্ট যেটা আমরা বলতে চাইছি সেইটা না বলে অন্য কিছুর মাধ্যমে সেটাকে বোঝানো। যেমন ধরো, আমি বললাম যে এই ঘরেতে 10টি মাথা রয়েছে। এবারে 10টি মাথা আছে মানে এরকম নয় যে 10টা খুলি রাখা আছে। এখানে 10টি মাথা আছে। অনেক সময় প্রশ্ন করতে পারে আমাদের কেউ যে এই যে ঘরে এত কথা হচ্ছে, কটা মাথা রয়েছে এখানে? তখন সেগুলো আরে 10টা মাথা রয়েছে। আমরা কিন্তু বুঝে যাই পরিষ্কার যে 10টা মাথা মানে 10টা মাথার কথা হচ্ছে না, এখানে 10 জন ব্যক্তি বসে রয়েছে। তাহলে বললেই তো হতো যে 10 জন ব্যক্তি আছে, সেটা না বলে 10টি মাথা আছে বলছি আমরা, কিন্তু বোঝা যাচ্ছে যে কি বলতে চাইছি। এই যে বিষয়টা, এইটাকেই আমরা বলছি সিনেকডকি এবং মিটোনিমি। এবার একটু তফাৎ আছে। প্রথমে আমি যে এক্সাম্পলটা দিলাম মাথার, এটা হলো সিনেকডকির একটা এক্সাম্পল। আবার ধরো আমি বললাম যে একটা সেন্টেন্স খুব প্রচলিত, তোমরা সবাই শুনেছ যে পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোর্ড। তো সেখানে যে কলমের যে শক্তি সেটা তরোয়ালের থেকেও বেশি বলা হয়। তো এর অর্থ কি? এখানে পেন মানে কি সত্যি পেন? পেন আর তরোয়ালের যদি যুদ্ধ হয় সেখানে তো অবশ্যই তরোয়ালই জিতবে। কিন্তু আমরা পরিষ্কার বুঝে যাই বিষয়টা এই সেন্টেন্সটা বললি যে এখানে পেন মানে পেন নয়, এখানে পেন মানে রাইটার। আর এখানে সোর্ড মানে অ্যাকচুয়াল সোর্ড নয়, এখানে সোর্ড অর্থ ফাইটার, তাই না? তাহলে দেখো, ডাইরেক্ট বললেই তো হতো যে এ রাইটার ইজ মোর পাওয়ারফুল দ্যান এ ফাইটার, কিন্তু সেটা না বলে পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড বলা হচ্ছে। কেন? কারণ এটা একটা অলংকার। যদিও ভিন্ন বস্তুর মাধ্যমে আমরা বলছি, কিন্তু যে শুনছে সে ক্লিয়ারলি বুঝতে পারছে যে আসলে কি বোঝানো হচ্ছে এর মাধ্যমে। ঠিক আছে? তাহলে এই সেকেন্ড এক্সাম্পলটা যেটা, এটা মিটোনিমির এক্সাম্পল হচ্ছে। এবার তুমি বলবে যে দাদা বুঝবো কী করে যে কোনটা মিটোনিমি কোনটা সিনেকডকি? তো সেটা বোঝার জন্য ডিটেলস পড়তে হবে আমাদের এই দুটো ফিগার সম্পর্কে। তো অনেক রকমের ভাগ আছে এদের মধ্যে, এই সিনেকডকি আর মিটোনমির মধ্যে। সেগুলো আমরা ডিটেলসে জানবো এবং তাদের ট্রিক বলে দেবো আমি যে কিভাবে তোমরা মনে রাখবে। তো প্রথমে তোমরা হেডিং করে নাও মিটোনিমি। তো ফার্স্ট আমরা মিটোনিমিটা নিয়ে আলোচনা করি, চলো। তো ফ্রেন্ডস, প্রথমে হেডিং করো মিটোনিমি। মিটোনিমি। এবার এই যে মিটোনিমি, এর যে ট্রিকটা তোমরা মুখস্থ করবে, যে ট্রিকটা মনে রাখবে, সেই ট্রিকটা হলো ওয়াইজ ক্যাপ, WISECAP, ওয়াইজ ক্যাপ। এটার কোনো অর্থ নেই, এটা একটা নেমোনিক মাত্র। যেমন আমরা মুখস্থ করতাম মুঘল সাম্রাজ্যের যে তোমার বংশতালিকা ছিল, সেখানে আমরা পড়তাম বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে। তো তেমনই এটাও একটা নেমোনিক টেকনিক, যার মাধ্যমে আমরা মনে রাখবো যে কোন কোন ক্ষেত্রগুলোকে আমরা মিটোনিমি বলবো। ওকে, তাহলে এবার দেখো এদের ফুল ফর্মগুলো কি। ডব্লু মানে হচ্ছে রাইটার,
ফর দ্য রাইটিং। অর্থাৎ আপাতত এটা লিখবে না তোমরা, আমি ডিটেলসে লেখাচ্ছি, কোনো চিন্তা নেই, আগে তোমরা জাস্ট শুনে নাও। তো প্রথমে শুধু এইটুকু লিখে রাখো ওয়াইজ ক্যাপ বলে, এরপরে ডিটেলস আমি একটা একটা করে সব লেখাবো। ডব্লিউ মানে হচ্ছে রাইটার ফর হিজ রাইটিং, অর্থাৎ কোনো একজন রাইটার রয়েছেন, লেখক, সেই লেখকের নামটা আমি বলে দিচ্ছি, কিন্তু আসলে আমি লেখকের কথা বলতে চাইছি না, সেই লেখকের লেখার কথা বলতে চাইছি, মানে তার রচনার কথা বলতে চাইছি, রচয়িতার কথা না। মানে ধরো আমি বলতে চাইছি যে আমি শেক্সপিয়ারের যে ড্রামাগুলো রয়েছে সেই ড্রামাগুলো আমি পড়েছি, তাহলে আমি কি বলবো? আই হ্যাভ রেড দ্য ড্রামাস অফ শেক্সপিয়ার, এটাই তো বলবো। কিন্তু যখন আমরা অলংকার ব্যবহার করি ভাষাতে, তখন সরাসরি বলে দিই না যেটা আমরা বলতে চাইছি, তাহলে আর ভাষার সৌন্দর্য হলো কি? সরাসরি যদি বলে দেবো। অলংকার, ফিগার্স মানে কি? ভাষাকে যারা সুন্দর করে। তো সেই জন্য আমরা কি করি? আই হ্যাভ রেড শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ারকে পড়েছি বলে ছেড়ে দিই আমরা। শেক্সপিয়ারকে পড়েছি মানে কি? শেক্সপিয়ার যে ব্যক্তিটা, তাকে তো আর পড়া যায় না, তাহলে তার লেখাগুলো পড়েছি। কিন্তু যে পড়ছে এটা আই হ্যাভ রেড শেক্সপিয়ার, সে অর্থটা খুব সহজেই বুঝতে পারছে যে আসলে ইনি শেক্সপিয়ারের ড্রামার কথাই বলছেন। তাহলে এই যে ফিগারটা, এইটাকে আমরা বলবো মিটোনমি, এবং মিটোনমির আন্ডারে এটা পড়বে কোন সেকশনটা? রাইটার ফর দ্য রাইটিং। এই ফরের পরে যে অংশটা লিখছি এইটা বলতে চাইছি, আর আগে যেটা লিখছি ফরের আগে সেটা বলছি। তাহলে বলছি রাইটার, বোঝাতে চাইছি রাইটিং। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা? তাহলে ডব্লিউ হয়ে গেল আমাদের। জাস্ট শুনে নাও, তারপরে সব লিখে এক্সাম্পল দিয়ে সব বোঝাবো আমি তোমাদের। আই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ফর দ্য থিং, কোনো একটা বস্তুকে আমি বোঝাতে চাইছি বা কোনো একটা বিষয়কে আমি বোঝাতে চাইছি, কিন্তু সেই বিষয়টার নাম উল্লেখ না করে বা সেই ব্যক্তির নাম উল্লেখ না করে আমি কি করছি? একটা ইনস্ট্রুমেন্টের নাম নিচ্ছি বা একটা অর্গ্যানের নাম নিচ্ছি। এক্সাম্পল স্বরূপ আমি বলবো তোমাদের, সেই ক্ষেত্রেও এটাকে মিটোনিমি বলবো আমরা। এস কি? এস হলো সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড, অর্থাৎ কোনো একটা বিষয় যখন আমি বোঝাতে চাইছি, সেই বিষয়টা যে সিম্বলের মাধ্যমে বোঝানো হয় সেই সিম্বলটার কথা বলে দিচ্ছি, বিষয়টা বা বস্তুটা বা ব্যক্তিটা না বলে। তাহলে সিম্বল ফর দ্য থিং যদি হয় সেটাও হবে মিটোনিমি। ই কি? ই হচ্ছে এফেক্ট ফর দ্য কজ, অর্থাৎ একটা কারণ থাকে, তার একটা ফল থাকে। যদি কারণটাকে আমি বোঝাতে চাইছি অথচ আমি এফেক্টটা দিয়ে বলছি, সেটাকেও আমরা বলবো মিটোনিমি। সি হলো কন্টেনার ফর দ্য থিং কন্টেন্ট। কন্টেনার মানে পাত্র, আর যে বস্তুটা সেই পাত্রে রয়েছে, আসলে তো আমি বস্তুটার কথা বলতে চাইছি কিন্তু পাত্রর কথা বলছি আমি, বস্তুর কথা না বলে, সেটাও হবে মিটোনিমি। এ হলো অ্যাক্ট ফর দ্য অবজেক্ট অফ অ্যাকশান, কোনো একটা অবজেক্ট অফ অ্যাকশানের কথা বলতে চাইছি কিন্তু আমি সেই অবজেক্ট অফ অ্যাকশান না বলে একটারই উল্লেখ করে দিচ্ছি, সেটাও হয়ে যাবে আমাদের মিটোনমি। আর পি হচ্ছে প্যাশান ফর দ্য অবজেক্ট অফ প্যাশান, আসলে আমি অবজেক্ট অফ প্যাশানের কথা বলছি কিন্তু সেই অবজেক্ট অফ প্যাশানটা না বলে আমি প্যাশানটাই লিখে দিচ্ছি, সেটাও হয়ে যাবে মিটোনিমি। এইবার একে একে ডিটেলস এগুলো আমি এক্সাম্পল স্বরূপ বলছি, তোমরা নোট করতে শুরু করো। প্রথম লেখো ডব্লু। তাহলে চলো আগে আমি এটা লিখে নিই, তাহলে সময় কম লাগবে। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে দেখো আমাদের যে নেমোনিকটা ছিল তার ফার্স্ট লেটার হচ্ছে ডব্লিউ। এবার এই ডব্লিউর মানে কি বলেছি? রাইটার ফর দ্য রাইটিং, অর্থাৎ যে রাইটিংটাকে আমি বোঝাতে চাইছি সেই রাইটিংটা না বলে যিনি লিখেছেন সেই রাইটিংটা তার নাম উল্লেখ করে দেওয়া হচ্ছে। এটা মিটোনিমির এক্সাম্পল। এবার দেখো শুধুমাত্র এটা নয়, এই ডব্লিউর আন্ডারে আরও দুটো চলে আসছে, সেটা হচ্ছে প্লেস ফর দ্য প্রোডাকশান আর প্রোডাকশান ফর দ্য প্লেস। মানে কোনো একটা তুমি প্রোডাকশানের কথা বলতে চাইছো, কোনো একটা বিশেষ দ্রব্যের কথা বলতে চাইছো, কিন্তু সেই দ্রব্যটার নাম না বলে সেই দ্রব্যটা যে দেশে তৈরি হয় বা যে স্থানে তৈরি হয় সেই স্থানটার নাম তুমি বলে দিচ্ছ। এইটাও কিন্তু একটা মিটোনমির এক্সাম্পল এবং এটাও আমরা ডব্লিউর আন্ডারই রাখবো। এবারে উল্টোটাও হতে পারে, তুমি একটা জায়গার কথা বলতে চাইছো কিন্তু সেই জায়গার কথাটা না বলে সেই জায়গায় যে দ্রব্যটা তৈরি হয় তুমি সেই দ্রব্যটার কথা বলে দিচ্ছ। এবারে এই দ্রব্যটা বিশেষ দ্রব্য হতে হবে, তো সেই রকম যে বিষয়টা, এটাকে বলবো আমরা প্রোডাকশান ফর দ্য প্লেস। তাহলে দেখো এই তিনটে বিষয় মনে রাখবে ডব্লিউর আন্ডারে, একটা হচ্ছে রাইটার ফর দ্য রাইটিং, প্লেস
ফর দ্য প্রোডাকশান আর প্রোডাকশান ফর দ্য প্লেস, এগুলো সব হবে মেটোনিমি। তো চলো এক্সাম্পল দেখা যাক। স্টুডেন্টস অফ লিটারেচার স্টাডি শেক্সপিয়ার। তাহলে যারা সাহিত্যের স্টুডেন্ট হয় তারা শেক্সপিয়ারকে পড়ে। শেক্সপিয়ারকে পড়ে মানে আসলে শেক্সপিয়ারকে পড়ছে না, শেক্সপিয়ারের রচনা পড়ছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি? হওয়া উচিত ছিল দ্য রাইটিংস অফ শেক্সপিয়ার, দ্য রাইটিংস অফ শেক্সপিয়ার। কিন্তু দ্য রাইটিংস অফ শেক্সপিয়ারের জায়গায় কি লেখা আছে? শেক্সপিয়ার লেখা আছে। এটাই হলো রাইটার ফর দ্য রাইটিং। সেকেন্ড দেখো, অল অ্যারাবিয়া ব্রিথস ফ্রম ইয়ন্ডার বক্স। তাহলে সেই বাক্স থেকে কি আসছে? আরবের সুগন্ধ আসছে। এবার প্রশ্ন হচ্ছে আরবের সুগন্ধ আবার কি কথা? অ্যারাবিয়া যেটা আরব, এটা তো একটা দেশের নাম, দেশ তো আর সুগন্ধ দেয় না। তাহলে আমরা জানি যে আরব যে কান্ট্রি, এখানে পারফিউম খুব বিখ্যাত, পারফিউমের প্রোডাকশান হয়। তো এই লেখা উচিত ছিল পারফিউম, যে পারফিউমগুলো রয়েছে সেগুলোর সুগন্ধ আসছে, কিন্তু সেই পারফিউম না বলে বলে দিচ্ছে অ্যারাবিয়ার সুগন্ধ আসছে। তাহলে এখানে ইউজ করা হয়েছে প্লেস ফর দ্য প্রোডাকশান। তাহলে প্রোডাকশানটা লেখা উচিত ছিল পারফিউমস, প্রোডাকশান না লিখে লিখেছে যেখানে প্রোডাকশানটা হচ্ছে সেই অ্যারাবিয়ার নামটা বসিয়ে দিয়েছে। তাহলে এটাও হলো একটা মিটোনিমির এক্সাম্পল। নেক্সট লাস্টের যে লাইনটা আছে এটা সবাই চিনতে পারছো আশা করছি, তো আমাদের সিলেবাসেই রয়েছে এটা। শি স্টুড ইন টিয়ার্স অ্যামিড দ্য এলিয়েন কর্ন। তো ফ্রেন্ডস তোমরা বলবে এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, আর এখানে শি বলতে কাকে বোঝানো হয়েছে সেটা তোমরা বলবে, চেষ্টা করো বলার, কমেন্ট করে দেবে। আচ্ছা চলো এবার আমরা দেখি, তো এই যে মহিলা যার কথা বলা হচ্ছে সে কোথায় দাঁড়িয়ে রয়েছিলেন? এলিয়েন কর্ন। এলিয়েন কর্ন, এখানে কর্ন হচ্ছে কি? শস্য। সেই শস্য অর্থাৎ একটা শস্যে ভরা জমি, তার মাঝে সেই মহিলাটি দাঁড়িয়েছিলেন। এখানে রুথের কথা হচ্ছে, তোমরা জানো ওল্ড টেস্টামেন্ট বাইবেলের, সেখানে বুক অফ রুথ রয়েছে। সেই যে রুথের কাহিনী রয়েছে, যে রুথ হচ্ছে একজন মোয়াবাইট ওম্যান ছিলেন, মোয়াবে তার বাড়ি ছিল, সেখান থেকে বিয়ের পর সে চলে আসে তোমার বেথলেহেম। সেই বেথলেহেম যে শহরটা, সেই বেথলেহেম শহরটা তার কাছে ছিল আসলে একটা ফরেন কান্ট্রির মতো, তার কাছে এলিয়েন একটা কান্ট্রি ছিল, তার কাছে একটা প্লেস ছিল। এবারে দেখো বলেছে সে যখন সেই তোমার এলিয়েন মানে বিদেশি শস্যে জমিতে দাঁড়িয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে কর্নটা বিদেশি নয়, কর্নটা এলিয়েন নয়। এলিয়েন তার কাছে, রুথের কাছে এলিয়েন ছিল আসলে ওই বেথলেহেম শহরটা বা দেশটা ছিল তার কাছে। এখানে দেশের কথা হচ্ছে, সেই দেশটাই তার কাছে একটা বিদেশ, তার কাছে ওটা একটা এলিয়েন কান্ট্রি, একটা ফরেন কান্ট্রি তার কাছে। কিন্তু এখানে যেখানে বলা উচিত ছিল দেশ বা কোনো একটা শহর, তার সেটা না বলে সেই শহরের যে শস্যটা হচ্ছে কর্ন, তার নাম বলে দিয়েছে এখানে। তাহলে এইটাই হচ্ছে দেখো প্রোডাকশান ফর দ্য প্লেস। বলা উচিত ছিল এলিয়েন কান্ট্রি বেথলেহেম, কিন্তু সেই বেথলেহেম শহরের কথা না বলে এখানে বলে দিয়েছে শস্যের কথা, কর্নের কথা। তাহলে এটাও আমরা বলবো যে মিটোনিমির একটা এক্সাম্পল। ওকে, তো ফ্রেন্ডস চলো এবার আমরা দেখি ওয়াইজ WI। তাহলে এবার আইটা দেখে নিই আমরা, আশা করছি লিখে নিয়েছো ডিয়ার ফ্রেন্ডস। এবার দেখো আই, তাহলে ওয়াইজের W হয়ে গেছে আমাদের আই। আই মানে হলো ইনস্ট্রুমেন্ট ফর দ্য এজেন্ট, অর্থাৎ কোনো একটা ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টটা যে ব্যবহার করে, আমি আসলে তার কথা বলতে চাইছি, কিন্তু সেই এজেন্টের কথা না বলে সেই এজেন্ট যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করে সেই ইনস্ট্রুমেন্টটাকে বলে দিচ্ছি আমি। যেমন আমি তোমাদের একটু আগেও বললাম দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। এখানে দেখো এই যে পেন আর সোর্ড এগুলো হলো ইনস্ট্রুমেন্ট। এবারে পেন যিনি ব্যবহার করেন, সেই পেন ব্যবহারকারী এজেন্টকে কি বলি আমরা? রাইটার। তাহলে তারা হচ্ছেন রাইটার্স, যারা পেন ব্যবহার করেন। আর সোর্ড ব্যবহার যারা করে সেই এজেন্ট কারা? তারা হচ্ছে ফাইটার্স। তাহলে বলা উচিত ছিল দ্য রাইটার্স আর মাইটিয়ার দেন দ্য ফাইটার্স, কিন্তু এটা না বলে দ্য পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোর্ড বলে দিয়েছে। তাহলে রাইটার্স হলো এজেন্ট, রাইটার্স হলো এজেন্ট, আর সেই এজেন্ট যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করে সেটা হলো পেন। এজেন্টের জায়গায় ইনস্ট্রুমেন্টটা বসছে, একেও বলা হয় মিটোনিমি। এটা আয়ের আন্ডারে পড়ছে, ইনস্ট্রুমেন্ট ফর দ্য এজেন্ট। এরপরে হচ্ছে ওয়াইজ WIS। এস মানে হচ্ছে সিম্বল ফর দ্য থিং অথবা কনসেপ্ট। দেখো আমাদের কি হয়, বিভিন্ন যে কনসেপ্ট রয়েছে, বিভিন্ন যে বস্তু রয়েছে, সেগুলো এক একটা বস্তুর সঙ্গে এক একটা সিম্বল
যুক্ত রয়েছে। যেমন আমি ধরো বলতে চাইছি যে সৌন্দর্য, এই যে কনসেপ্টটা, এই যে আইডিয়াটা সৌন্দর্য, এই অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াটা বোঝানোর জন্য আমরা একটা বস্তুকে সিম্বল হিসেবে ব্যবহার করি, সেটা কি গোলাপ। তাহলে যেই গোলাপ বলবো সঙ্গে সঙ্গে সৌন্দর্যের কনসেপ্ট চলে আসবে আমাদের, কারণ এরা একে অপরের সাথে যুক্ত। সৌন্দর্যের সিম্বল হচ্ছে গোলাপ। তো এবারে আমি সৌন্দর্য না বলে যদি গোলাপ বলি, সেইটাই হচ্ছে সিম্বল ফর দ্য থিং অর কনসেপ্ট। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল আছে, দ্য টু প্রিন্সেস ফট ফর দ্য থ্রোন। তাহলে দুজন রাজকুমার ছিল, তারা সিংহাসনের জন্য লড়াই করেছিল। এবারে এই যে থ্রোন ওয়ার্ডটা দেখো আছে এখানে, এটা তো একটা বস্তু, এটা একটা সিম্বল। এবারে থ্রোন বা সিংহাসন কিসের সিম্বল? রাজত্বের সিম্বল, পাওয়ারের সিম্বল। তার মানে অ্যাকচুয়ালি এই যে দুজন রাজকুমার ছিল, তারা তো ওই শুধুমাত্র সিংহাসনটাকে পাবে বলে লড়াই করেনি, তারা সমগ্র রাজত্বটাকে পাবে বলে লড়াই করছিল। তাহলে বলা উচিত ছিল আমাদের কিংডম। কিন্তু আমরা জানি এই যে কিংডম, এই যে কনসেপ্টটা, এটা কোন সিম্বলের মাধ্যমে বোঝানো হয়? থ্রোনের মাধ্যমে বোঝানো হয়। তাহলে সেই সিম্বলটাকে লিখে দিয়েছে কিংডম না লিখে। এইটাকেই আমরা বলছি এস সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড। এটাও মিটোনিমির এক্সাম্পল। তারপরে চলে এসো ওয়াইজ ই। ই মানে হলো এফেক্ট ফর দ্য কজ। আচ্ছা, এফেক্ট ফর দ্য কজ যেমন হয়, এর উল্টোটাও হতে পারে। দেখো নিচেই লেখা আছে আবার কজ ফর দ্য এফেক্ট, এটাও হতে পারে। অর্থাৎ কারণ আর ফল, এখানে তুমি কারণ ফলও বলতে পারো, আবার উৎস আর উৎস থেকে যেটা আসছে সেটা এভাবেও বলতে পারো তুমি। যেমন এক্সাম্পলে দেখো, দ্য ব্রাইট ডেথ কুইভার্ড অ্যাট দ্য ভিকটিমস থ্রোট। এখানে থ্রেড লিখে দিয়েছি, এটা থ্রোট হবে। তার মানে দেখো সেই উজ্জ্বল মৃত্যু কাঁপছিল সেই ভিকটিমের গলায়। এবারে মৃত্যু কি করে গলায় কাঁপছে? তার মানে মৃত্যুটা হচ্ছে এফেক্ট, কিন্তু বোঝাতে চাইছে কি এই মৃত্যুর কারণটা কি? তরোয়াল। সেই তরোয়ালটা ছিল অত্যন্ত উজ্জ্বল একটা তরোয়াল, যেটা তার গলাতে লাগানো হয়েছিল। তাহলে বলা উচিত ছিল দ্য ব্রাইট শোর্ড, কিন্তু ব্রাইট শোর্ড না বলে বলছে ব্রাইট ডেথ। এবার এই শোর্ড আর ডেথ, এদের রিলেশন হচ্ছে এখানে একটা কজ আর একটা এফেক্ট। আমি বোঝাতে চাইছি এখানে কজ, কিন্তু আমি লিখছি এখানে এফেক্ট। তাহলে এটাও হচ্ছে একটা মিটোনমি, কজ ফর দ্য এফেক্ট, এফেক্ট ফর দ্য কজ। এবার উল্টোটা আমরা দেখি, কজ ফর দ্য এফেক্ট। ডু নট সিট ইন দ্য সান, সূর্যালোকে বসো না। দেখো তুমি বলবে যে দাদা বললে সূর্যালোকে বসো না, কিন্তু লিখলে সূর্যতে বসো না। কেউ তো আর সূর্যতে গিয়ে বসবে না, না। যদিও আমি সান লিখেছি, কিন্তু সবাই বুঝতে পারছো এটা আসলে সান নয়, এটা সানলাইট। এবারে সান হচ্ছে উৎস, অর্থাৎ আমরা বলবো এটা কজ, আর তার এফেক্ট যেটা, অর্থাৎ যেটা উৎস থেকে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে সানলাইট। তাহলে লেখা উচিত ছিল ইন দ্য সানলাইট, কিন্তু লিখেছি ইন দ্য সান। একেই বলা হচ্ছে কজ ফর দ্য এফেক্ট। এটাও হচ্ছে মিটোনিমিরই এক্সাম্পল। তো চলো এরপরে আমরা দেখে নিই ক্যাপ, সি এ আর পি, এগুলো কি বোঝায়? সি মানে হলো কন্টেনার ফর দ্য থিং কন্টেন্ট। তাহলে ওয়াইজ ক্যাপের আমাদের ই পর্যন্ত হয়েছে, এবার আসছি আমরা সি, কন্টেনার ফর দ্য থিং কন্টেন্ট। কন্টেনার মানে পাত্র, থিং কন্টেন্ট মানে সেই পাত্রে যে বস্তুটা আছে। বলতে চাইছি আমি সেই বস্তুটার কথা, কিন্তু বলছি পাত্রটার কথা। যেমন ধরো সক্রেটিস ড্র্যাঙ্ক দ্য ফেটাল ক্যাপ। সক্রেটিস কি করেছিলেন? সেই ভয়ঙ্কর কাপটাকে খেয়েছিলেন। কাপ খাননি সক্রেটিস, সেই কাপেতে যেটা রাখা ছিল সেটা কি? হেমলক বিষ রাখা ছিল। সেই হেমলক বিষটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর, সেই বিষটা উনি পান করেছিলেন। তাহলে বলা উচিত ছিল সক্রেটিস ড্র্যাঙ্ক দ্য ফেটাল পয়জন হেমলক, কিন্তু এখানে পয়জন না বলে সেই পয়জনটা যে পাত্রে আছে, কাপ, সেই পাত্রটার কথা বলছে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখানেও কিন্তু মিটোনিমি ব্যবহার করা হয়েছে। এরপরে আসছে এ, সিএপি ক্যাপ। তাহলে এ মানে হলো অ্যাক্ট ফর দ্য অবজেক্ট অফ অ্যাকশান। অ্যাকশানের যে অবজেক্টটা, সেই অবজেক্টটা না বলে অ্যাকশানটার কথা বলা হচ্ছে। এখানে ক্রিয়াটার কথা বলা হচ্ছে, কিন্তু ক্রিয়াটা যার ওপরে হচ্ছে তার উল্লেখ করা উচিত ছিল। তো যেমন ধরো অ্যাক্টার্স অ্যান্ড স্পোর্টসম্যান আর ইয়াং পিপলস প্লেয়ার। বলছে যে যারা হচ্ছে তোমার অভিনেতা এবং স্পোর্টসম্যান, বিভিন্ন খেলোয়াড় যারা, বিশেষ করে ক্রিকেটার, আর ইয়াং পিপলস প্লেয়ার, এরা হচ্ছে
বর্তমান সমাজের যুবকদের প্রার্থনা। যুবকদের প্রার্থনা কি করে হতে পারে? প্রার্থনাটা কি? প্রার্থনাটা হচ্ছে একটা অ্যাক্ট, কিন্তু আসলে আমরা অ্যাক্টের কথা বলতে চাইনি, আমরা অবজেক্ট অফ অ্যাক্টের কথা বলতে চাইছি। মানে লেখা উচিত কি? লেখা উচিত দে আর ইয়াং পিপলস অবজেক্ট অফ প্রেয়ার। তারা কোনো অ্যাক্ট নয়, এরা এক একজন ব্যক্তি। ব্যক্তি মানে এরা এক একটা অবজেক্ট। তাহলে এরা অ্যাক্ট নয়, এরা একটা যে অবজেক্টের ওপরে হচ্ছে সেটা। তাহলে লেখা উচিত ইয়াং পিপলস অবজেক্ট অফ প্রেয়ার। এই অবজেক্ট অফ শব্দটা নেই এখানে, শুধুমাত্র লেখা আছে প্রেয়ার। এইটাও হচ্ছে মিটোনিমির একটা এক্সাম্পল। এইরকমই ঠিক একই রকমের এই পিটাও। পি হচ্ছে প্যাশন ফর দ্য অবজেক্ট অফ প্যাশন। প্যাশন মানে একটা আবেগ। আসলে তুমি বোঝাতে চাইছো সেই আবেগটা কার প্রতি, অবজেক্টটা কি। সেই অবজেক্টটাকে না বলে তুমি আবেগটাই বসিয়ে দিচ্ছ, আবেগটাই লিখে দিচ্ছ। যেমন ধরো দ্য তাজমহল ইজ এ ওয়ান্ডার। তাজমহল হলো একটা বিস্ময়। আসলে তাজমহল বিস্ময় নয়, তাজমহল হলো বিস্ময়ের বস্তু। তাহলে লেখা উচিত ছিল দ্য তাজমহল ইজ অ্যান অবজেক্ট অফ ওয়ান্ডার। এখানেও দেখো সেই অবজেক্ট অফ শব্দটা নেই, লেখা উচিত অবজেক্ট অফ ওয়ান্ডার, লিখে দিচ্ছে ওয়ান্ডার। এবার তুমি বলবে দাদা এটাও তো অবজেক্ট অফ, এটাও অবজেক্ট অফ। হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে অ্যাক্ট আর এটা হলো প্যাশন, এটাই হচ্ছে তফাৎ। তাহলে এটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। যদি শক্ত লাগে তোমাদের কি করবে, এই শব্দটার আগে অবজেক্ট অফ বসিয়ে নেবে। যদি মিলে যায় তার মানে মিটোনিমি হচ্ছে এটা। যেমন আমরা বলি যে নেতাজি ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া। নেতাজি হলেন ভারতের গর্ব। গর্ব বিষয়টা কি, যে প্রাইড এটা একটা আবেগ, এটা একটা প্যাশানের নাম। কিন্তু নেতাজি তো একটা ব্যক্তি, ব্যক্তি কি করে প্যাশান হবে? তাহলে সেই ব্যক্তি হলো আসলে আবেগের যেটা আমাদের উদ্দেশ্য, সেই ব্যক্তির কথা হচ্ছে, অবজেক্টের কথা হচ্ছে। কিন্তু ডাইরেক্ট বলে দিচ্ছি প্যাশান, তোমার প্রাইড অফ ইন্ডিয়া। লেখা উচিত নেতাজি ইজ দ্য অবজেক্ট অফ প্রাইড অফ ইন্ডিয়া। অবজেক্ট অফ না লিখে শুধু প্যাশানটার কথা বলা হচ্ছে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এই যে আমি তোমাদের বললাম ওয়াইজ ক্যাপ, 7টা, এই 7টা বিষয় পড়ে যাচ্ছে আমাদের মিটোনিমির আন্ডারে। তাহলে একবার প্রথম থেকে বলে নেওয়া যাক। ডব্লু মানে হচ্ছে রাইটার ফর দ্য রাইটিং। এখানে আবার আমি তোমাদের বললাম প্রোডাক্ট ফর দ্য প্লেস অথবা প্লেস ফর দ্য প্রোডাক্ট, এটাও হয়। সেকেন্ড হচ্ছে আই হলো ইনস্ট্রুমেন্ট ফর দ্য এজেন্ট। তারপরে হলো এস মানে আমি কি বলেছি তোমাদের, সিম্বল ফর দ্য থিং বা কনসেপ্ট। তারপরে আমরা কি বললাম, ই মানে বললাম এফেক্ট ফর দ্য কজ, আবার উল্টোটাও হয় বলেছি, কজ ফর দ্য এফেক্ট। তারপরে সি পেলাম আমরা, সি হচ্ছে কন্টেনার ফর দ্য থিং কন্টেন্ট। আর পেলাম আমরা অ্যাক্ট ফর দ্য অবজেক্ট অফ অ্যাক্ট। আর পি হচ্ছে আমাদের প্যাশন ফর দ্য অবজেক্ট অফ প্যাশন। তো এই হচ্ছে টোটাল মিটোনিমি আমাদের। তো এবার আমরা দেখি ডিটেলসে সিনেকডকি। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা দেখব সিনেকডকি। তো মিটোনমিতে যেরকম 7টা আমরা এলিমেন্ট পেয়েছি, সিনেকডকিতে আমরা 5টা এলিমেন্ট পাবো। আর এটার জন্য একটা নেমোনিক্স আছে, এটা মুখস্থ করে নেবে, সেটা হচ্ছে পাসিম। যেমন আমরা মিটোনমিতে পেয়েছি ওয়াইজ ক্যাপ, সিনেকডকিতে আমরা পাবো পাসিম। পাসিমের ফুল ফর্ম কি? পি মানে হচ্ছে পার্ট ফর হোল, এ মানে হলো অ্যাবস্ট্র্যাক্ট ফর কংক্রিট, এস কি হচ্ছে স্পিসিস ফর জিনাস, আই কি, আই হলো ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস, আর এম হচ্ছে ম্যাটেরিয়াল ফর দ্য থিং। ক্লিয়ার? তাহলে এবার চলো ডিটেলসে দেখি আমরা। প্রথমে হচ্ছে পি মানে কি বললাম, পার্ট ফর দ্য হোল। বোঝাতে চাইছো তুমি হোল বিষয়টাকে, কমপ্লিট বিষয়টাকে বা বস্তুকে বা ব্যক্তিকে তুমি বোঝাতে চাইছো, কিন্তু তুমি বলছো তার একটা পার্টকে। কিন্তু যেই আমরা পার্টটাকে বলবো আমরা বুঝে যাব যে আসলে কমপ্লিট বিষয়টাই বোঝানো হচ্ছে। এর উল্টোটাও আবার হয়, অর্থাৎ হোল ফর দ্য পার্ট, মানে বোঝাতে চাইছো পার্ট অথচ বলছো তুমি হোল, দুটোই হয়। তাহলে দেখো প্রথম এক্সাম্পল দেখো, দেয়ার আর 25 হেডস ইন দ্য রুম। এটা আমি তোমাদের বলছিলাম বোঝানোর সময় যে এই ঘরে 25টা মাথা রয়েছে। এখানে হেডস যেটা লেখা আছে, হেডস হচ্ছে আমাদের গোটা শরীরের একটা অংশ, আমাদের যে কমপ্লিট বডি, এটা হচ্ছে তোমার হোল, আর এর একটা পার্ট হলো হেড। তাহলে আমি বলতে চাইছি বডি কিন্তু বলছি হেড, এটাই হচ্ছে পার্ট ফর দ্য হোল। তাহলে এটা হলো সিনেকডকির এক্সাম্পল। এইটা সব থেকে বেশি করে মনে রাখবে, প্রচুর মাত্রায় ব্যবহার করা হয় এই তোমার ফিগার অফ স্পিচটা কবিতাতে।
উল্টোটাও হয় হোল ফর দ্য পার্ট, যেমন দ্য ফলিং ইয়ার ব্রিং স্যাড থটস টু মাইন্ড। এই যে ফলিং ইয়ার্স, ঝরে পড়া বছর, লেখা তো আছে ইয়ার, কিন্তু আসলে আমরা বুঝতে পারছি এই ফলিং অ্যাডজেক্টিভটার দ্বারা যে এটা আসলে গোটা বছরের কথা বলেনি, এটা একটা সিজনের কথা বলছে যে সময় পাতা ঝরে যায়, আর সেটা হচ্ছে অটাম সিজন। তাহলে এই ফলিং ইয়ার মানে হচ্ছে আসলে অটাম সিজন, একেই আমরা বলছি হোল ফর দ্য পার্ট। তাহলে বলতে চাইলাম একটা সিজন, কিন্তু গোটা বছর বলে দিলাম আমরা। ক্লিয়ার? নেক্সট চলে এসো এ, অ্যাবস্ট্র্যাক্ট ফর দ্য কংক্রিট অথবা কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্র্যাক্ট। এটাতেও অ্যাস্টেরিক্স দিয়ে রাখো, প্রচুর মাত্রাতে কবিতাতে ব্যবহার হয় এই ফিগার অফ স্পিচটা। তাহলে দেখো, আমরা কোনো একটা কংক্রিট মানে কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি বোঝাতে চাইছি, কিন্তু তার জায়গায় আমরা একটা অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্ট ব্যবহার করছি। আবার উল্টোটাও হয়, আমরা বোঝাতে চাইছি কোনো একটা কনসেপ্ট যেটা অ্যাবস্ট্র্যাক্ট বিমূর্ত, কিন্তু সেটাকে আমরা বলছি কোনো একটা আকৃতি দিয়ে, মানে কোনো একজন ব্যক্তিকে দিয়ে বোঝাতে পারি, কোনো একটা বস্তু দিয়ে বোঝাতে পারি। বিষয়টা পরিষ্কার? তাহলে এখানে দেখো লেখা আছে টিরানি ইজ, এর হেড নয়, এটা হবে ডেড। টিরানি ইজ ডেড, অত্যাচারের মৃত্যু ঘটেছে। অত্যাচারের আবার কি করে মৃত্যু ঘটবে? অত্যাচার কোনো ব্যক্তি নাকি, কোনো প্রাণী নাকি যার মৃত্যু ঘটবে? তাহলে তুমি দেখেই বুঝতে পারছো যে আসলে মৃত্যুটা ঘটেছে অত্যাচারী শাসকের, কিন্তু সেই শাসক না বলে আমরা অত্যাচারেরই মৃত্যু ঘটেছে বলে দিচ্ছি। তাহলে এখানে ব্যবহার করেছি আমরা অ্যাবস্ট্র্যাক্ট, বোঝাতে চাইছি আমরা কংক্রিট, এটাকেই বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট ফর দ্য কংক্রিট। প্রচুর মাত্রায় কবিতাতে এর ইউসেজ রয়েছে। এবার দেখো, দ্য মাদার ইন হার কুড নট বিয়ার দ্য সাইট। সেই মেয়েটির ভিতরে যে মা লুকিয়েছিল, সে সেই দৃশ্যটা সহ্য করতে পারেনি। এবার প্রশ্ন হচ্ছে, মাদার যেটা, এটা তো একটা কংক্রিট একজন ব্যক্তি, মা, কিন্তু একটা মেয়ের ভিতরে আবার একজন ব্যক্তি কী করে ঢুকে থাকবে? তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে মাদার, এই যে কংক্রিট যে ব্যক্তির কথা বলা হচ্ছে, এটা আসলে ব্যক্তি নয়, এটা একটা আইডিয়া, এটা একটা কনসেপ্ট, এটা একটা ফিলিংস। তার মানে আসলে এখানে মাদারলি ফিলিংস লেখা উচিত আমাদের, মাদারলি ফিলিংস। তাহলে সেই মেয়েটার মধ্যে যে মাতৃত্ব সত্তা লুকিয়েছিল, সেই মাতৃত্ব সত্তাটা সেই দৃশ্যটাকে সহ্য করতে পারিনি। তাহলে এইটা হলো আমাদের কংক্রিট ফর অ্যাবস্ট্র্যাক্ট। বোঝাতে চাইছি আমরা অ্যাবস্ট্র্যাক্ট, কিন্তু বলছি কংক্রিট দিয়ে। তাহলে এইটা কিন্তু প্রচুর মাত্রায় কবিতাতে ব্যবহার হয় ফ্রেন্ডস, এই অ্যাবস্ট্র্যাক্ট ফর কংক্রিট আর কংক্রিট ফর অ্যাবস্ট্র্যাক্ট, এটা ভালো করে মনে রাখবে। চলো নেক্সট আমরা দেখি এস, আই আর এম। ডিয়ার ফ্রেন্ডস, এবার দেখো এস, এই এসটা কি, মানে পাসিমের আমরা পি এ পেলাম, এবারে এস। এস মানে হচ্ছে স্পিসিস ফর জেনাস, আবার উল্টোটাও হয় জেনাস ফর স্পিসিস। এবারে এই স্পিসিস মানে একটা প্রজাতি, আর জেনাস হচ্ছে অনেক বড় একটা গোত্র। তাহলে অনেক বড় একটা গোত্র রয়েছে, তার মধ্যে অনেকগুলো আবার ছোট 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 প্রজাতি আছে, সেই প্রজাতির ভিতরে আবার অনেক প্রাণী রয়েছে। তাহলে আমি বোঝাতে চাইছি কাকে? জেনাসকে বোঝাতে চাইছি, কিন্তু সেই জেনাসটাকে না বলে আমি বলে দিচ্ছি কাকে? স্পিসিসটাকে। আবার উল্টোটাও হয়, আমি বোঝাতে চাইছি একটা স্পিসিসকে, কিন্তু সেই স্পিসিসটা না বলে সমগ্র জেনাসের কথা আমি বলছি। যেমন একটা এক্সাম্পল এখানে দিয়েছি, দেখো, হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট। হোয়াট দো, কী বা যায় আসে, দ্য ফিল্ড বি লস্ট, জমিটা হারিয়ে গেল, মাঠটা হারিয়ে ফেললো, কি যায় আসে? এখানে দেখো, এই যে ফিল্ডের কথা বলা হচ্ছে, এটা কিন্তু ফিল্ড তো যে অনেক রকমের হতে পারে, মানে আমরা যেখানে খেলি, খেলার মাঠ, সেটাও একটা মাঠ। আবার ধরো যুদ্ধের মাঠ, সেটাও একটা মাঠ। বাড়ির মাঠ, সেটাও একটা মাঠ, যেটা মানে খামার, সেটাও মাঠ। আবার জমি, সেটাও মাঠ। তাহলে মাঠ তো সবই, তার মানে এটা হচ্ছে ফিল্ড, যেটা এটা হচ্ছে জিনাস, কিন্তু এর মধ্যে আবার অনেকগুলো স্পিসিস আছে। এইখানে আসলে বলা হচ্ছে কি, ব্যাটেল ফিল্ডের কথা বলা হচ্ছে। কোন ফিল্ডের কথা বলা হচ্ছে ফ্রেন্ডস? ব্যাটেল ফিল্ড, অর্থাৎ যুদ্ধের মাঠের কথা বলা হচ্ছে। শুধু মাঠের কথা বলা হয়নি, মানে যে কোনো মাঠের কথা বলা হয়নি, যুদ্ধের মাঠের কথা বলা হচ্ছে, যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে। কিন্তু ব্যাটেল ফিল্ড না বলে এখানে ফিল্ড বলা হয়েছে, অর্থাৎ বলা উচিত ছিল স্পিসিস, কিন্তু বলা হচ্ছে জিনাস। এইটাই হচ্ছে দেখো তোমার জিনাস ফর স্পিসিস। ওকে, এই সেন্টেন্সটা থেকে আমি তোমাদের কিছু গ্রামাটিক্যাল বিষয় বলে দিই। দেখো, এই যে হোয়াট দো, এটা দেখতে পাচ্ছ, এই ফ্রেজটা হোয়াট দো, এটা আসলে কার বদলে বসে? মানে তোমাকে যদি সিম্পল সেন্টেন্স করতে দেয়, তুমি এটা করে দেবে, বা তোমাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে, তখন তুমি হোয়াট দো বসাবে, কিন্তু কার বদলে? সেটা হচ্ছে হোয়াট ডাজ ইট ম্যাটার। তোমার যদি তুমি এই ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ বানাও, তাহলে তুমি লিখবে ইট ডাজ নট ম্যাটার।
ইট ডাজ নট ম্যাটার। এই ইট ডাজ নট ম্যাটারকে যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন আমরা বলি হোয়াট দো, ঠিক আছে? তখন হোয়াট দো দিয়ে আমরা এটাকে তোমার চেঞ্জ করতে পারি, মানে ইন্টারচেঞ্জ করতে পারি। আর দেখো দ্য ফিল্ড বি লস্ট, খেয়াল করেছো এটা? তোমাদের মনে হচ্ছে না যে দাদা দ্য ফিল্ড ইজ লস্ট লেখা উচিত, তো কিন্তু দ্য ফিল্ড বি লস্ট কেন লেখা আছে? মানে লেখা উচিত আমাদের V5 ফর্মটা, কিন্তু লেখা আছে এখানে V0 ফর্মটা। V5 মানে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম ভার্বের, আর V0 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে লেখা উচিত ভার্বের ফিফথ ফর্মটা অর্থাৎ সিঙ্গুলার ফর্মটা, কিন্তু লেখা আছে 0 ফর্মটা অর্থাৎ বেস ফর্মটা। এই যে স্ট্রাকচারটা যেখানে V5 বা V1 এর বদলে V0 ইউজ করা হয়, এইটাকে আমরা বলি সাবজাংটিভ। তাহলে এটাও কিন্তু একটা সাবজাংটিভের এক্সাম্পল, প্রেজেন্ট সাবজাংটিভ। এটা ক্লিয়ার একদম? ওকে। তাহলে হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, এটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে আমরা যদি অ্যাসার্টিভে লিখি আমরা লিখতে পারি ইট ডাজ নট ম্যাটার ইফ দ্য ফিল্ড ইজ লস্ট। তখন কিন্তু আমরা এটাকে ইজে লিখব, তখন আর আমরা সাবজাংটিভে লিখব না। এটাকে ক্লিয়ার হয়েছে? ওকে, চলো এটাও হয়ে গেল আমাদের। তাহলে পাসিমের এস অবধি হয়ে গেল। এবারে আই আর এম দেখে নিই আমরা। ডিয়ার ফ্রেন্ডস, এবারে আই এ চলে আসছি আমরা। আই হলো ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস, অর্থাৎ আমরা একটা ক্লাসের কথা বলতে চাইছি। এবারে ক্লাস মানে বুঝতে পারছি একটা কালেকটিভ নাউন, তার ভিতরে অনেক আলাদা 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 নাউন আসবে, অনেকগুলো নাউনকে নিয়ে একটা কালেকটিভ নাউন হয়। তাহলে ক্লাস মানে যেখানে অনেক ব্যক্তি আছে, অনেক বস্তু আছে, অনেক বিষয় আছে, তাদের একত্রে আমরা একটা ক্লাস বলছি। কিন্তু তার ভিতরে ইন্ডিভিজুয়াল মানে আমি বলতে চাইছি তো ক্লাসটাকে, কিন্তু আমি ক্লাস না বলে সেই ক্লাসের ভিতরের প্রত্যেকটা এলিমেন্টকে, ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আমি নাম বলে দিচ্ছি, কোনো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের নাম বলে দিচ্ছি। এটাকেও বলা হয় সিনেকডকি। যেমন এক্সাম্পল দেখো, এভরি ম্যান ক্যান নট বি সলোমন। সলোমন একজন ব্যক্তি ছিলেন যিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। আমি আসলে বলতে চাইছি যে প্রত্যেক মানুষ জ্ঞানী হতে পারে না। তাহলে আমি আসলে বলতে চাইলাম ওয়াইজ মেন। এই ওয়াইজ মেন হচ্ছে তোমার একটা গ্রুপ, একটা ক্লাস, যার ক্লাসের মধ্যে পৃথিবীর যত জ্ঞানী ব্যক্তি আছে সবাই রয়েছে সেই ক্লাসের মধ্যে। প্রত্যেক জ্ঞানী ব্যক্তিকে আমরা সেই গ্রুপের মধ্যে রাখতে পারি। কিন্তু বলা উচিত ছিল এভরি ম্যান ক্যান নট বি ওয়াইজ, কিন্তু সেই ওয়াইজ, এই যে ক্লাসের কথা আমি বলছি, সেই ক্লাসটা না বলে একজন স্পেশাল ওয়াইজ ম্যানকে উল্লেখ করে দিয়েছে, সেটা হচ্ছে সলোমন। তো ডিয়ার ফ্রেন্ডস, এটা কি আমরা বলছি ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস। একই রকমভাবে দেখো, ইউ আর দ্য সিজেরো অফ আওয়ার কলেজ। তুমি হচ্ছ আমাদের কলেজের সিজেরো। এবার এই যে সিজেরো, ইনি হচ্ছেন একজন প্রাচীন রোমান অরেটার ছিলেন ইনি। ওকে, তাহলে এবারে যত পৃথিবীর মহান মহান অরেটার জন্মেছেন এখনো পর্যন্ত, তাদের সবাইকে একটা গ্রুপের মধ্যে যদি আমরা রাখি, একটা ক্লাসের মধ্যে আমরা যদি রাখি, সেই ক্লাসের মধ্যে যেমন সিজেরও আসবেন, এনার সাথে সাথে আরও যত মহান মহান অরেটার হয়েছেন সবাই চলে আসবেন। তাহলে এখানে বলা উচিত ছিল যে ইউ আর দ্য গ্রেট অরেটার অফ আওয়ার কলেজ। কিন্তু অরেটার হচ্ছে একটা ক্লাস যেখানে সমস্ত অরেটার আছে। সেই অরেটার ক্লাসের কথা না বলে সেই ক্লাস থেকে একজন ইন্ডিভিজুয়ালকে তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে লেখা হয়েছে তার নামটা সিজেরো। ইউ আর দ্য সিজেরো অফ আওয়ার কলেজ। তার মানে এটা কখনোই নয় যে তুমিই হচ্ছে স্বয়ং সিজেরো, এটা নয়। সে তো আলাদা ব্যক্তি একজন, তার তো অন্য একটা নাম রয়েছে। তাহলে সে হলো আসলে অরেটার। তাহলে এই ক্লাসের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালকে বসানো হচ্ছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা? এইটাও হলো সিনেকডকির এক্সাম। তো ডিয়ার ফ্রেন্ডস, এইটার আবার আমাদের তোমার যে অলংকার শাস্ত্র, সেখানে এর আবার একটা স্পেশাল নাম আছে। এটা তো সিনেকডকি বটে, কিন্তু এর আবার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার অ্যান্টোনোম্যাসিয়া। ঠিক আছে, কী নাম এটার ফ্রেন্ডস? অ্যান্টোনোম্যাসিয়া। তাহলে এবার যদি প্রশ্ন আসে এই অ্যান্টোনোম্যাসিয়া জিনিসটা কি, এর এক্সাম্পল, তাহলে অ্যান্টোনোম্যাসিয়াও হলো আসলে এক ধরনের সিনেকডকি। সমস্ত অ্যান্টোনোম্যাসিয়াই সিনেকডকি, কিন্তু সমস্ত সিনেকডকি অ্যান্টোনোম্যাসিয়া নয়। তাহলে ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস, এই এলিমেন্টটাকে অ্যান্টোনোম্যাসিয়াও বলা হয়। ওকে, ক্লিয়ার? চলো লাস্ট আমরা দেখে নিই এম। পাসিমের এমটা কি এটা দেখি। ডিয়ার ফ্রেন্ডস, এম বোঝাচ্ছে ম্যাটেরিয়াল ফর দ্য থিং। অর্থাৎ কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, তুমি বোঝাতে চাইছো বস্তুটাকে, কিন্তু বলে দিচ্ছ যে পদার্থটা দিয়ে তৈরি হয়েছে সেই বস্তুটা, সেই র ম্যাটেরিয়ালটার কথা তুমি বলছো। এটাও হচ্ছে সিনেকডকির একটা এক্সাম্পল। যেমন ধরো, শি লুকড
মার্ভেলাস ইন ব্লু সিল্ক। ব্লু সিল্কে তাকে খুব ভালো লাগছিল। ফ্রেন্ডস, সিল্ক হচ্ছে একটা ম্যাটেরিয়াল, একটা র ম্যাটেরিয়াল। এই সিল্ক দিয়ে আমরা জামা কাপড় তৈরি করি। তাহলে আসলে আমাদের যে বস্তুটা, যার কথা আমরা বলতে চাইছি, যেটা ব্লু ছিল, সেটা হচ্ছে ক্লোথসটা, তার যে পোশাকটা, তার যে ড্রেসটা, সেটা ছিল ব্লু কালারে। কিন্তু সেই ক্লোথসটা তৈরি হচ্ছে কি থেকে, কি পদার্থ থেকে, কি র ম্যাটেরিয়াল দিয়ে? সেটা হচ্ছে সিল্ক দিয়ে তৈরি হচ্ছে। তো এখানে বলা উচিত ছিল ইন ব্লু ক্লোথস, সেটা না বলে আমরা বলে দিচ্ছি ইন ব্লু সিল্ক। এটাকেই বলা হচ্ছে ম্যাটেরিয়াল ফর দ্য থিং। এটাও সিনেকডকির একটা এক্সাম্পল। তো ফ্রেন্ডস, সিনেকডকির এই 5টা আলাদা আলাদা ক্যাটেগরি রয়েছে। পাসিম, তো পাসিম মনে রাখবে সিনেকডকির ক্ষেত্রে, আর ওয়াইজ ক্যাপ মনে রাখবে তোমরা মিটোনিমির ক্ষেত্রে। এবার আমি আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে মিটোনমি আর সিনেকডকি তোমরা চিনতে পারবে। এবার কিছু আমরা টেক্সট থেকে এক্সাম্পল দেখে নিই। চলো ডিয়ার ফ্রেন্ডস, আমরা কিছু টেক্সচুয়াল এক্সাম্পল এখানে নিয়ে এসেছি। দেখো, আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স। তো দেখতেই পাচ্ছ, এটা ওয়াইল্ড সোয়ান স্যাট কুলের একটা লাইন। সেই সুন্দর ব্রিলিয়ান্ট সেই ক্রিয়েচারগুলোকে আমি দেখেছি। এবারে ক্রিয়েচার মানে তো প্রাণী, সমস্ত প্রাণী তো ক্রিয়েচার, কিন্তু আসলে কবি বোঝাতে চাইছেন সোয়ান্সদের। সোয়ানের বদলে তিনি ক্রিয়েচার ব্যবহার করেছেন। ক্রিয়েচার হচ্ছে জিনাসটা, সেই জিনাসের মধ্যে অনেক স্পিসিস আছে, একটা স্পিসিসের নাম হচ্ছে সোয়ান। তাহলে এটা হলো আসলে জিনাস ফর স্পিসিস, যেটা সিনেকডকির একটা এক্সাম্পল। তাহলে এটা সিনেকডকি। নেক্সট দেখো, অ্যামং হোয়াট রাশেস উইল দে বিল্ড, বাই হোয়াট লেকস এজ অর পুল। এটাও ওয়াইল্ড সোয়ান্সের লাইন একটা। তাহলে এখানে দেখো বলছে কোন লেক বা কোন পুলেতে আবার তারা তাদের বাসা তৈরি করবে নতুন করে। এখানে লেক বলো আর পুল বলো, এগুলো হচ্ছে ওয়াটার বডির এক একটা স্পিসিস আমরা বলতে পারি। মানে জিনাসটা হচ্ছে ওয়াটার বডি, সেই ওয়াটার বডি অনেক ধরনের হয়। ঠিক যেমন আমি তোমাদের বললাম যে মাঠ হচ্ছে জিনাস, মাঠ এবার অনেক ধরনের হয়, খেলার মাঠ হয়, যুদ্ধের মাঠ হয়। সেরকমই ওয়াটার বডিস, তার ভিতরে অনেক ধরনের ওয়াটার বডিস আছে। যেমন লেক হচ্ছে একটা ওয়াটার বডি, পুল হচ্ছে একটা ওয়াটার বডি। তাহলে এইটাই হচ্ছে তোমার স্পিসিস ফর জিনাস। এটাও হলো সিনেকডকির একটা এক্সাম্পল। এরপরে চলে এসো সিজন অফ মিস্টস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, ওড টু অটামের একটা লাইন। এখানে দেখো বলতে চাইছে আসলে মেলো ফ্রুটস, পাকা ফলের কথা বলতে চাইছে, কিন্তু ফ্রুটস না বলে বলে দিচ্ছে ফ্রুটফুলনেস, অর্থাৎ অ্যাবস্ট্র্যাক্ট ইউজ করছে। কার জন্য? কংক্রিটের জন্য। অ্যাবস্ট্র্যাক্ট ফর কংক্রিট, এটাও সিনেকডকিরই এক্সাম্পল। পরের লাইন দেখো, হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেন এভার পেয়ার্ড। এইটা তোমার নেওয়া হয়েছে কোথা থেকে? তোমার লাস্ট রাইট টুগেদারের লাইন। সেখানে দেখবে এই হ্যান্ড বোঝানো হচ্ছে কার জন্য? অ্যাকশানের জন্য। হ্যান্ড মানে এখানে অ্যাকশান, আর ব্রেন মানে হচ্ছে এখানে থট। অ্যাকশান আর থট কখনো একসাথে যায় না। তাহলে এইবার দেখো, এখানে অ্যাকশান হলো আমাদের এজেন্ট। এই এজেন্টটা কিসের মাধ্যমে কাজ করে? হাতের মাধ্যমে। তাহলে এটা হলো ইনস্ট্রুমেন্ট এই এজেন্টের। থট হচ্ছে আমাদের এখানে এজেন্ট। এই থটটা কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কাজ করে? ব্রেন। এবার মনে রাখবে যে ইনস্ট্রুমেন্ট বা অর্গান ফর দ্য এজেন্ট, এইটা যদি হয় এটাকে আমরা কি বলি? এটাকে আমরা মিটোনিমি বলি, যেটা আমরা ওয়াইজ ক্যাপের আয়েতে পেয়েছিলাম। তো ফ্রেন্ডস, এটা কিসের এক্সাম্পল? এই লাইনটা আমাদের মিটোনিমির এক্সাম্পল। তো আশা করছি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তোমরা যদি বলো যে দাদা এত কিছু বাদ দাও, এই এত ডিটেলস কী করে মনে রাখবো, খুব সহজে বলো কীভাবে চিনবো, তাহলে একটা বিষয় মাথায় রাখবে যে মিটোনমি যখন তোমার সিনেকডকি যখন হবে, সেখানে যে দুটো বস্তুর কথা বলা হচ্ছে, এখানে দেখো সবসময় দুটো বিষয় আছে। সেটা বস্তুও হতে পারে, ব্যক্তিও হতে পারে, আইডিয়াও হতে পারে। দুটো সবসময় আছে সব জায়গাতে, তাদের মধ্যে একটা রিলেশান রয়েছে। এবারে সিনেকডকির ক্ষেত্রে এই রিলেশানটা পদার্থগতভাবে হবে, মানে দুটো বস্তু বা ব্যক্তি বা বিষয় যাই হোক, তারা পদার্থগতভাবে তাদের যেটা এসেন্স, সেই এসেন্সের দিক থেকে তারা সেম। তফাতটা কিসের হবে তাদের মধ্যে? তফাতটা হবে তাদের মধ্যে মাত্রার তফাত হতে পারে, তাদের মধ্যে সংখ্যার তফাত হতে পারে, তাদের মধ্যে পরিমাণের তফাত হতে পারে। ভালো করে দেখো ফ্রেন্ডস, ক্রিয়েচার মানে প্রাণী, সোয়ানও হচ্ছে এক ধরনের প্রাণী। তাহলে এই দুটোর মধ্যেই প্রাণ রয়েছে, অর্থাৎ এদের এসেন্স সেম, কিন্তু তফাতটা কিসের? ক্রিয়েচার মানে অনেক প্রাণী, সব ধরনের প্রাণী, আর সোয়ান হচ্ছে একটা মাত্র প্রাণী। তাহলে এখানে সংখ্যার তফাৎ হয়ে যাচ্ছে। বাকি প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো ওয়াটার জল, আবার লেক আর পুল এগুলোও জল, এগুলোও ওয়াটার এক ধরনের। শুধু ওয়াটার মানে সমস্ত ধরনের জলাশয়কে আমরা বলি, আর লেক আর পুল এগুলো আলাদা আলাদা ছোট ছোট জলাশয়কে বলছি। তাহলে এখানেও তফাৎটা হচ্ছে কিসের? পরিমাণের তফাৎ হচ্ছে।
তাই না? ঠিক একইভাবে বাকি যেগুলো আছে, যেগুলো সিনেকডকির এক্সাম্পল আমরা দিয়েছি, যত সিনেকডকির এক্সাম্পল তোমরা দেখতে পাবে, সেখানে দেখবে দুটো বস্তু পদার্থগতভাবে সেম হয়ে যাবে, তফাৎটা হবে শুধু মাত্রাতে, সংখ্যাতে, পরিমাণে। যেমন আমরা 25টা হেড আছে বলছিলাম, ওখানে হেড আর বডি পদার্থগতভাবে তো একই শরীরের অংশ, কিন্তু তফাৎটা হচ্ছে বডিটা পুরোটা আর হেড হচ্ছে কিছুটা, তাহলে এখানেও পরিমাণের তফাৎ হয়ে যাচ্ছে। কিন্তু মিটোনমির ক্ষেত্রে এটা হবে না। মিটোনমির ক্ষেত্রে পদার্থগতভাবেই তারা আলাদা। তাহলে তাদের মধ্যে রিলেশানটা কিসের? মেন্টাল, ইন্টালেকচুয়াল রিলেশান আছে তাদের মধ্যে, ডাইরেক্ট রিলেশান নেই, পদার্থগতভাবে তাদের মধ্যে সাম্যতা নেই। তাহলে সাম্যতাটা কিসের? সাম্যতাটা আমরা তৈরি করি নিজেরা। কিসের মাধ্যমে? আমাদের বুদ্ধির মাধ্যমে, মেন্টালি আমরা বানাই। যেমন ধরো আমি বললাম যে পেন আর তোমার সোডের যে এক্সাম্পলটা দিলাম, পেন হচ্ছে সোডের থেকে বেশি শক্তিশালী, পেন মানে বললাম রাইটার। এবার তুমি আমাকে বলো এই পেন আর রাইটারের মধ্যে পদার্থগতভাবে সাম্যতা আছে? না, কখনো নেই। পেন হচ্ছে একটা বস্তু আর রাইটার হলেন একজন ব্যক্তি, তাহলে সম্পূর্ণরূপে পদার্থগতভাবে দুটো আলাদা। কিন্তু রিলেশনটা তৈরি হচ্ছে কিভাবে? ইন্টালেকচুয়ালি তৈরি হচ্ছে। মেন্টালি আমরা চিন্তা করছি যে এই পেন সবথেকে বেশি ব্যবহার করেন একজন রাইটার, অর্থাৎ পেন সমানই রাইটার, এটা আমরা বুদ্ধি দিয়ে বিচার করছি, তাই না? তাহলে যেখানে যেখানে মিটোনিমি আসবে তোমরা খেয়াল করবে রিলেশনটা সেখানে তৈরি হবে ইন্টালেকচুয়ালি বা মেন্টালি, পদার্থগতভাবে নয় কিন্তু। তাহলে ফ্রেন্ডস, আজ এতটাই থাকছে তোমাদের জন্য। এটা শুধুমাত্র যারা ডায়মন্ড মেম্বারশিপ নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা ছিল। আশা করছি ভালো লেগেছে তোমাদের। দেখা হবে তোমাদের সাথে আবার পরীক্ষার পরে, 7 তারিখের পরে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, ভালোভাবে এক্সাম দেবে। সবার জন্য আমার বেস্ট উইশেস থাকলো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।